আসুন এবার ডট গুণ আর ক্রস গুণের মধ্যে তুলনা করে এদের পার্থক্যগুলো দেখা যাক। প্রথমে আমি দুইটা ভেক্টর ভিজুয়ালি এঁকে ফেলছি। এটা বেশি চিকন হয়ে গেল। আমরা কিছু সত্যিকারের ভেক্টরের ডট আর ক্রস গুণ বের করব। তো এটা একটা ভেক্টর। এরপর আমি আরেকটা ভেক্টর আঁকছি। ভেক্টর দুইটার মধ্যবর্তী কোণ হবে একটা সূক্ষ্ম কোণ। ঠিক আছে, আমি ভেক্টরগুলোর নাম লেবেল করছি। প্রথম ভেক্টরটা হলো এ আর দ্বিতীয় ভেক্টরটা হলো বি। এদের অন্তর্ভুক্ত কোণ হলো থিটা। প্রথমে আমরা সংজ্ঞা দিয়ে শুরু করি, এরপর সহজভাবে বোঝার চেষ্টা করব। আশা করি এর মধ্যেই আপনারা এর সম্বন্ধে কিছু কিছু জানেন। প্রথমেই এ ডট বি, এটা যে জিনিস বি ডট এ সেই একই জিনিস। ডট গুণের ক্ষেত্রে ক্রম গুরুত্বপূর্ণ নয়, আপনি শেষ পর্যন্ত একটা সংখ্যা পাবেন। এটা সমান হলো ভেক্টর এ এর মান গুণ ভেক্টর বি এর মান গুণ এদের অন্তর্ভুক্ত কোণের কোসাইন। এবার ক্রস গুণের সংখ্যাটা দেখা যাক। এদের ক্রস গুণ অর্থাৎ এ ক্রস বি সমান কি? প্রথমেই বলতে হয় এটা সমান বি ক্রস এ হবে না। বি ক্রস এ হবে এ ক্রস বি এর উল্টো দিকে। এটা সমান লিখতে পারেন নেগেটিভ বি ক্রস এ। আপনি ভেক্টর দুটোর ক্রম পরিবর্তন করলে শেষ পর্যন্ত যে ভেক্টর পাবেন তার দিক উল্টে যাবে। কিন্তু এ ক্রস বি এটা সমান হবে ভেক্টর এ এর মান গুণ ভেক্টর বি এর মান। এ পর্যন্ত এটা ডট গুণের মতোই। এরপরে এই দুইটা আলাদা। এরপর এদের অন্তর্ভুক্ত কোণের সাইন, এখানেই এরা সম্পূর্ণ আলাদা। ডট গুণ করলে আমরা একটা সংখ্যা পাই, এটা হলো শুধুমাত্র একটা সংখ্যা, এর কোনো দিক নেই, এটা একটা স্কেলার রাশি। ক্রস গুণের ক্ষেত্রে আমরা ভেক্টর এ এর মান ভেক্টর বি এর মান আর তাদের অন্তর্ভুক্ত কোণ গুণ করি। এটা থেকে আমরা মান পাই, এর একটা দিকও আছে। এর দিক প্রকাশ করা হয় একটা একক ভেক্টর দিয়ে। উপরে ছোট হ্যাট দিয়ে একক ভেক্টর প্রকাশ করা হয়। এই একক ভেক্টরের দিক ডানহস্ত নিয়মে নির্ধারিত হয়। এই একক ভেক্টরটা ভেক্টর এ এবং ভেক্টর বি এই দুইটা ভেক্টরের উপরই লম্ব হয়। এখন আমরা বলতে পারি ভেক্টর এ এবং ভেক্টর বি দুইটাই এমনভাবে আঁকা হয়েছে যারা এই ভিডিও স্ক্রিনের তলে আছে। তাই কোনো কিছুকে যদি এই দুটোর উপরই লম্ব হতে হয় তবে সেটাকে হয় স্ক্রিনের ভেতরের দিকে যেতে হবে, না হয় স্ক্রিন থেকে বেরিয়ে আসতে হবে। ক্রস গুণ শেখার সময় আমরা এই ভেক্টর দুটো প্রকাশ করার নিয়ম শিখেছিলাম। যে ভেক্টরটা স্ক্রিন থেকে বেরিয়ে আসছে সেটাকে এরকম তীরের সামনের প্রান্ত দিয়ে প্রকাশ করা হয়, আর স্ক্রিনের ভেতরে গেলে এরকম চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়। এটা হচ্ছে একটা তীরের পেছনের প্রান্ত। এখন কিভাবে বুঝবো এই দুইটার মধ্যে কোনটা হবে? দুইটা ভেক্টরই তো এ এবং বি এর উপর লম্ব। এক্ষেত্রে ডানহস্ত নিয়ম প্রয়োগ করতে হবে। আপনার ডান হাতের তর্জনী এ এর দিকে রাখুন, মধ্যমা রাখুন বি এর দিকে, তাহলে আপনার বুড়ো আঙুল এন এর দিক নির্দেশ করবে। আসুন এটা করা যাক। আমার হাতের দিকে দেখে নিই। সব ক্ষেত্রে এটা করা খুব একটা সহজ নয়। আপনার ডান হাত দেখতে অনেকটা এরকম লাগবে। আমি আঁকছি। এটা হলো আপনার তর্জনী, এটা এদিকে যাবে। দুঃখিত, এটা আসলে এর দিকে হবে। আপনার তর্জনী এর দিকে নির্দেশ করবে। আপনার মধ্যমা ভেক্টর বি এর দিকে থাকবে। এটা আমার মধ্যমা। আমার অন্য দুইটা আঙুল যেভাবে থাকে থাক, আমি যথাসাধ্য ভালোভাবে আঁকার চেষ্টা করছি। এগুলো আমার মুঠোর ভেতরে থাকছে। তাহলে আমার বুড়ো আঙুল কোন দিকে নির্দেশ করবে? আমার বুড়ো আঙুল এই দিকে থাকবে। এটা স্ক্রিনের ভেতরের দিকে নির্দেশ করছে। এটা আমার হাতের উপরের অংশ, এগুলো হাতের শিরা। এটা আপনি আরও সঠিকভাবে বুঝতে পারবেন যদি আপনি পাশ থেকে আপনার হাত দেখেন। এটা দেখতে এরকম হবে। এটা আপনার হাতের তালু এবং কোড়ে আঙুল, অন্য আঙুলটা এখানে। আপনার মধ্যমা বি এর দিকে থাকবে, আপনার তর্জনী থাকবে এ এর দিকে, আর আপনি আপনার বুড়ো আঙুল দেখতে পারবেন না কারণ সেটা নিচের দিকে থাকবে। কিন্তু আশা করি আপনারা বুঝতে পারছেন যে এ ক্রস বি এর একক ভেক্টরটা সোজা স্ক্রিনের ভেতর দিকে যাচ্ছে। এটা একক ভেক্টর, আর এই অংশ থেকে মান পাচ্ছি
একক ভেক্টরের মান হয় 1 একক। ক্রস গুণ আর ডট গুণের মানটা অনেক কাছাকাছি মনে হচ্ছে, উভয় ক্ষেত্রেই দুইটা ভেক্টরেরই মান থাকছে। ডট গুণে থাকছে কস থিটা, ক্রস গুণে থাকছে সাইন থিটা, কিন্তু এদের মধ্যে বিশাল পার্থক্য, কারণ সাইন থিটার দিকটা আছে, এটা তৃতীয় আরেকটা ভেক্টর যেটা উভয় ভেক্টরের উপরেই লম্ব। এবার একটা সহজ ধারণা নেওয়া যাক। আপনি ডট গুণ এবং ক্রস গুণের ভিডিও দেখে থাকলে সহজ একটা ধারণা পেয়েছেন আশা করি। আমি আবার বলছি, কারণ আমার মনে হয় দুইটা জিনিস একসাথে দেখলে বোঝার অনেক সুবিধা হয়। আমি কিছু জিনিস মুছে দিই। না, আমি এমন চাই না, আমি এভাবে মুছতে পারি। প্রথমে হ্যাঁ, আমি মুছে দিচ্ছি। প্রথমে এ বি কোসাইন অফ থিটা নিয়ে আলোচনা করা যাক। আমরা এ কোসাইন অফ থিটা অথবা বি কোসাইন অফ থিটা নিতে পারি। আমরা বি কোসাইন অফ থিটা নিচ্ছি। বি কোসাইন অফ থিটা আসলে কি? আপনারা জানেন কোসাইন হলো অ্যাডজাসেন্ট বাই হাইপোটেনিউস। বি কোসাইন অফ থিটা হলো ভেক্টর এ এর উপর ভেক্টর বি এর অভিক্ষেপ। আপনি যদি এখানে একটা লম্ব আঁকেন, আমি ভিন্ন রং দিয়ে আঁকছি। আপনি যদি এখানে একটা লম্ব টানেন, তাহলে এখানকার এই দৈর্ঘ্যটা হবে বি কোসাইন অফ থিটা। আমি এটা আলাদাভাবে আঁকছি, আমি এই ছবিটাকে বেশি হিজিবিজি করতে চাই না। এটা হলো বি, এখানে একই এ থাকবে, এটা এ না, আমার লাইন টুল ব্যবহার করতে হবে। তাহলে এটা হলো এ, আমি একই রং ব্যবহার করছি সময় বাঁচানোর জন্য। আর এটা বি, আর এটা এ, আর এটা হলো থিটা। আপনি ভেক্টর বি হতে ভেক্টর এ এর উপর একটা লম্ব টানুন, এটা সমকোণ, অ্যাডজাসেন্ট বাই হাইপোটেনিউস হলো কোসাইন অফ থিটা। তাহলে বি কস থিটা হলো ভেক্টর এ এর দিকে ভেক্টর বি এর অভিক্ষেপ। তাহলে এটা হলো এই দৈর্ঘ্যটা, এটাই হবে বি কোসাইন অফ থিটা। তাহলে এখানকার এই ভেক্টরটার মান হলো বি এর মান কোসাইন অফ থিটা। তাহলে ডট গুণ করার সময় আমি এইখানে যেভাবে করলাম, আপনি যদি এরকম করেন যে ভেক্টর এ এর মান গুণ ভেক্টর বি এর মান কোসাইন অফ থিটা, তাহলে এটা বোঝায় যে ভেক্টর বি এর কত অংশ ভেক্টর এ এর দিকে যাচ্ছে। এটার মান যাই হোক, এই মানকে যদি এর মান দিয়ে গুণ করা হয়, সেটাই হবে ডট গুণ। তাহলে একটা ভেক্টর আরেকটা ভেক্টরের দিকে কত দূর যাচ্ছে সেটা বের করে এটার মান আর ভেক্টরটার মান গুণ করা হয়। আপনি অন্যভাবেও চিন্তা করতে পারেন। আমি ডট গুণের ভিডিওতে দেখিয়েছিলাম যে আপনি ডট গুণকে এভাবেও লিখতে পারেন যে এ কোসাইন অফ থিটা বি, তাই না? এগুলো স্কেলার রাশি, তাই কোন ক্রমে আপনি গুণ করছেন সেটা গুরুত্বপূর্ণ নয়। এ কোসাইন অফ থিটা ও একই জিনিস। এটা হলো ভেক্টর এ এর সেই অংশের মান যেটা ভেক্টর বি এর দিকে যাচ্ছে, অথবা এটা হলো বি এর উপর এর অভিক্ষেপ। তাহলে এখানকার এই অংশটা হলো এ কোসাইন অফ থিটা, অর্থাৎ ভেক্টর এ এর মান এবং কোসাইন অফ থিটার গুণফল। আপনি যদি বি এর কত অংশ এর দিকে যাচ্ছে সেটাকে এর মান দিয়ে গুণ করেন, তবে যে সংখ্যা পাবেন ভেক্টর এর কত অংশ বি এর দিকে যাচ্ছে সেটাকে বি এর মান দিয়ে গুণ করলেও সেই একই সংখ্যা পাবেন। এখন এ বি সাইন থিটা কি? এ বি সাইন থিটা, যদি এখানকার এই ভেক্টরটা হয় এ কোসাইন অফ থিটা, তবে আপনারা ভেক্টরের উপাংশ বের করার সময় শিখেছেন এখানকার এই অংশটা হবে এ সাইন থিটা। আপনি এটাকে এভাবেও লিখতে পারেন, ভেক্টর এ এর মান সাইন থিটা গুণ ভেক্টর বি এর মান, এর দিক এই একক ভেক্টরের দিকে। আপনি যদি এ সাইন থিটা গুণ বি নেন, তবে এর অর্থ হলো ভেক্টর এর কতটুকু অংশ ভেক্টর বি এর দিকে যায় না, এর কত অংশ বি এর উপর সম্পূর্ণভাবে লম্ব, এর কতটুকু অংশের সাথে বি এর কোনো অংশ কমন নেই যেটা সম্পূর্ণ ভিন্ন দিকে যাচ্ছে, সেটাই হলো এ সাইন থিটা। সেজন্য আপনি এটার সাথে বি গুণ করলে তৃতীয় আরেকটা ভেক্টর পান, আর এখান থেকে বোঝা যায় যে এই ভেক্টর দুটো আসলে কতটা আলাদা। এটা একটা ভিন্ন দিক নির্দেশ করে। অনেক সময় এটাকে সুডো ভেক্টর বলা হয়, কারণ সুডো ভেক্টরের কিছু ধারণার সাথে এটা মিলে যায়। ক্রস গুণের সাথে সংশ্লিষ্ট কিছু গুরুত্বপূর্ণ বিষয় হলো টর্ক, চৌম্বক ক্ষেত্র, গতিশীল চার্জের উপর চৌম্বক ক্ষেত্রের বল ইত্যাদি। এইসব বল বা এইসব ঘটনার ক্ষেত্রে একটা ভেক্টরের দিকে কত বল আছে সেটা গুরুত্বপূর্ণ নয়, বরং একটা ভেক্টরের সাথে লম্বভাবে কত বল আছে সেটাই গুরুত্বপূর্ণ। এসব ক্ষেত্রে ক্রস গুণ কাজে লাগে। আশা করি একটু হলেও ধারণা পেয়েছেন। এটা কিন্তু অন্যভাবেও আপনি চিন্তা করতে পারেন। আপনি বি সাইন থিটা নিতে পারেন, সেক্ষেত্রে এটা হবে ভেক্টর বি এর সেই উপাংশ যেটা ভেক্টর এ এর উপর লম্ব। তাহলে বি সাইন থিটা হবে এই ভেক্টরটা।
এই ভেক্টরটা। ঠিক আছে, আমি এটা এখানেও আঁকতে পারি, এখানে আঁকলেই ভালো বোঝা যাবে। এটা হবে বি সাইন থিটা। আপনি ক্রমও পরিবর্তন করতে পারেন। আপনি এখানে বিষয়টা দেখুন, আপনি বলতে পারেন এটা হলো বি এর উপর সেই অংশ যেটা সম্পূর্ণভাবে এ এর উপর লম্ব। এই দুটো গুণ করুন, এরপর ডানহস্ত নিয়মে এই একক ভেক্টরের দিক নির্ণয় করুন। ডানহস্ত নিয়ম আসলে একটা সাধারণ কনভেনশন হিসেবে ধরে নেওয়া হয়েছে। লোকজন বামহস্ত নিয়মও একটু ভিন্নভাবে ব্যবহার করতে পারত। এই নিয়মটা করা হয়েছে যাতে আমরা সবসময় একইভাবে ক্রস গুণের ক্ষেত্রে এই একক ভেক্টরটা কোন দিকে নির্দেশ করছে তা বের করতে পারি। সে যাই হোক, পরবর্তী ভিডিওতে আমি দেখাবো যে যখন উপাংশের মাধ্যমে দুইটা ভেক্টর দেয়া থাকে তখন কিভাবে তাদের ডট গুণ এবং ক্রস গুণ করতে হয়। পরবর্তী ভিডিওতে দেখা হবে।